গতদিন আমরা দেখেছিলাম, চ্যাপ্টার 7 দেখেছিলাম। আজকে আমরা চ্যাপ্টার 10 শুরু করব, সরি চ্যাপ্টার 8 শুরু করব। চ্যাপ্টার 8, আচ্ছা। চ্যাপ্টার 8-এ যেটা হচ্ছে যে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ওয়েভগাইড নিয়ে আমরা দেখবো আজকে। রেক্টেঙ্গুলার ওয়েভগাইড, তো রেক্টেঙ্গুলার ওয়েভগাইড কিরকম? এটা হচ্ছে মূলত রেক্টেঙ্গুলার ওয়েভগাইড, ঠিক আছে। এরকম যে ওয়েভগাইডটা আছে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ওয়েভগাইড। হ্যাঁ, ভেতর দিয়ে যায় আর কি, ওয়েভগুলো ভেতর দিয়ে যায়। সো এই রেক্টেঙ্গুলার ওয়েভগাইড দিয়ে আমরা আজকে ডিসকাস করব, আলোচনা করব। এরপরে যদি আমরা সময় পাই তাহলে ক্যাভিটি রেজোনেটরটা একটু দেখে দিব। এগুলো ছোট ছোট চ্যাপ্টার। আমাদের যেমন আমরা শুরুতে ট্রান্সমিশন লাইন দেখেছিলাম মিডে, তারপর এখন ওয়েভগাইড দেখছি, এরপরে আমাদেরকে অ্যান্টেনা দেখতে হবে। তো আমি যদি দ্রুত এটা শেষ করে ফেলতে পারি তো আমরা অ্যান্টেনা চলে যেতে পারবো, ঠিক আছে। ট্রান্সমিশন লাইন, ওয়েভগাইড, তারপর অ্যান্টেনা, এরপরে অ্যান্টেনা আসতেছে, কারণ কোর্সের নাম হচ্ছে মাইক্রোওয়েভ এন্ড অ্যান্টেনা ইঞ্জিনিয়ারিং। সো অ্যান্টেনার একটা পার্ট আমাদেরকে, অ্যাজ আর্লিস্ট ভালো একটা পার্ট আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, তো রেক্টেঙ্গুলার ওয়েভগাইডের জন্য আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে টিএম ওয়েভটা প্রপাগেট করে না। দেখা আছে যে রেক্টেঙ্গুলার ওয়েভগাইডের সংখ্যাটা ওরা দিয়েছে, hollow conducting pipes of rectangular cross section are the most commonly used two of the hollow pipe waveguides. এটাকে মূলত রেক্টেঙ্গুলার ওয়েভগাইড বলে, hollow conducting pipes of rectangular cross sections। রেক্টেঙ্গুলার, ঠিক আছে, যে রেক্টেঙ্গুলার ক্রস সেকশন অর্থাৎ এটা চার কোণা হবে, এটাকে আমরা রেক্টেঙ্গুলার ওয়েভগাইড হিসেবে ইউজ করতে পারি। এখন আমরা আগের চ্যাপ্টারে দেখেছি hollow pipes, the dielectric interior can support TM and TE waves, অর্থাৎ সে টিএম আর টি ওয়েভ তার মধ্য দিয়ে প্রপাগেট করতে পারবে। টিএম মানে কি? ট্রান্সভার্স ম্যাগনেটিক। টিই মানে হচ্ছে ট্রান্সভার্স ইলেকট্রিক। কিন্তু টিএ ওয়েভ প্রপাগেট করতে পারবে না, নট টিএম ওয়েভ, ঠিক আছে। সো এটা মনে রাখতে হবে, রেক্টেঙ্গুলার ওয়েভগাইডের ক্ষেত্রে টিএম উইল নট প্রপাগেট, এটা প্রপাগেট করবে না। রেক্টেঙ্গুলার ওয়েভগাইডের ক্ষেত্রে TM does not propagate, rather TM and TE will propagate. Okay, for TM waves the boundary conditions require, এখন TM ওয়েভের জন্য একটা বাউন্ডারি কন্ডিশন আছে, সেটা হচ্ছে x equal to 0 হতে হবে আর y equal to 0 হতে হবে। So only sign terms can be present, other components are delivered. Okay, আচ্ছা, তো যেটা হচ্ছে এখানে কিছু ইকুয়েশন দিচ্ছে, এগুলো অত মানে এরকম তো কমপ্লিকেটেড জিনিস আমরা না দেখলেও চলবে, ম্যাথও লাগবে না এগুলো আপাতত, জাস্ট দেখানোর জন্য আর কি। এখন যেমন ফাইনালি দুটো পাওয়া যায়, একটা হচ্ছে ZTM, একটা হচ্ছে ZTE। জেড হচ্ছে ওয়েভ ইম্পিডেন্স অফ টিএম ট্রান্সভার্স ম্যাগনেটিক, ওয়েভ ইম্পিডেন্স অফ ট্রান্সভার্স ইলেকট্রিক। দুইটার জন্য দুই রকম ইকুয়েশন আছে। আর গামা, গামা হচ্ছে প্রোপাগেশন কনস্ট্যান্ট, প্রোপাগেশন কনস্ট্যান্টের ফর্মুলা হচ্ছে এইটা। সো এই ফর্মুলা আমাদের কখন লাগবে? যখন আমরা ম্যাথ করব, ম্যাথ করার সময় এই ফর্মুলা লাগবে, আদারওয়াইজ এই ফর্মুলার অত ইউজ নাই। আচ্ছা, তো এখানে একটা জিনিস আছে, এটা সাদা একটা ইয়ে হয়ে গেছে, আমি একটু এটা আবার ওপেন করি। জাস্ট এ মিনিট।
আচ্ছা, এটা ফাইলেই সমস্যা। আমি একটা ভালো ফাইল ওপেন করতেছি। পেন ড্রাইভে রাখলে এই সমস্যাটা হয় আর কি। মাঝে মাঝে ছড়ায় যাচ্ছে। হুম হুম বাইরে আসছে মনে হয়। এটা ঠিক আছে। হুম আচ্ছা, এখন দেখো কি কার সাউন্ডের সমস্যা। আচ্ছা, যেটা বলছিলাম, এখন এইটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার ওয়েভগাইড। স্যার আপনি সবাইকে আনমিউট করে দেন স্যার। স্যার সরি স্যার, মাহিদুল মিউট করে ভাইটাই দেন। মনে হয় সমস্যা হচ্ছে স্যার, মাহিদুল ভাইয়েরটা। হুম হুম। আপনি মিউট করে দেন স্যার সবাইকে। আচ্ছা, আমরা যেটা দেখছিলাম এটা হচ্ছে যে আমাদের রেক্টেঙ্গুলার ওয়েভগাইড। তো রেক্টেঙ্গুলার ওয়েভগাইডে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে এখানে যে কোঅর্ডিনেট সিস্টেমটা দেখি আমরা একটু খেয়াল করি, যে এ এ হচ্ছে নিচে এক্স এক্সিসে যে উইডটা আছে এটাকে বলা হয় এ, এ দিয়ে প্রকাশ করা হয়। আর যে হাইট যেটা যেটা ওয়াই এক্সিসে থাকে, হাইটটাকে প্রকাশ করা হয় বি দিয়ে। তো ছোট একটু আমরা খেয়াল করি, আমি এরকম এটা ড্র করছিলাম যে এখানে এ কোনটা আর বি কোনটা। এ হচ্ছে এক্স এক্সিসে যে উইডটা থাকে সেটা হচ্ছে এ, আর ওয়াই এক্সিসে যেটা থাকে সেটা হচ্ছে বি, আর এদিকে তো জে থাকতেছে। তাই একটা জিনিস মনে রাখতে হবে, এটার মধ্য দিয়ে যায় টিএম, মানে এখান দিয়ে ভিতর দিয়ে প্রপাগেট করতে পারে কোনটা কোনটা, টিএম যেতে পারে আর টিই যেতে পারে। এটা খেয়াল রাখতে হবে। যদি মানে জিজ্ঞেস করে যে কোন কোন ওয়েভ এটার মধ্য দিয়ে, কোন 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 মোড এটার মধ্যে প্রোভাইড করতে পারে, টিএম মোড আর এটা হচ্ছে টিই মোড। টিএম মোড রেক্টেঙ্গুলার ওয়েভগাইড দিয়ে প্রোভাইড করতে পারে না। আচ্ছা, সো এখানে যেটা হয়েছে যে ওকে, কে এক্স আর কে ওয়াই দুইটা টার্ম পাওয়া যায়। ওয়েভ নাম্বার কে এক্স এক্স এক্সিস ওয়েভ নাম্বার আর ওয়াই এক্সিস ওয়েভ নাম্বার। এখানে এম পাই বাই এ, এটা হচ্ছে এন পাই বাই বি। হুম আচ্ছা, তো আলটিমেটলি ওরা একটা ফাইনালি এটা পায়। কাট অফ কম্পোনেন্ট যেটা সেটা হচ্ছে এইটা আর কি। এখন এটার রেসপেক্টে আমরা লিখতে পারি কাট অফ ওয়েভ লেংথ আর কাট অফ ফ্রিকোয়েন্সি, দুইটা ইকুয়েশন পাওয়া যায়। তো কাট অফ ওয়েভ লেংথের ইকুয়েশনটা কি, 2 পাই বাই কেসি। এখন কেসির পরিবর্তে আমরা এটা লিখতে পারি, যেখানে এম আর এন এর ভ্যালু আমরা ইয়ে থেকে পেয়ে যাব, কোশ্চেন থেকে পেয়ে যাব। আর 2 পাই তো বোঝা যাচ্ছে, পাই পাই কাটা যাবে। আচ্ছা, সো এখানে আসি, এমএন এফসি এমএন মানে কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা সেটা হচ্ছে কেসি বাই 2 পাই স্কয়ার রুট অফ এপসাইলন। বা আলটিমেটলি এই ধরনের ইকুয়েশন লেখা যায়। হ্যাঁ, সো এখন একটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু খেয়াল করার সময়, an E or transverse magnetic wave with M Hausen in the extension, ওকে, যেমন এটাকে ইএমএন অথবা টিএমএমএন ও বলে, যেটা হচ্ছে ট্রান্সভার্স ম্যাগনেটিক ওয়েভটাকে এভাবে প্রকাশ করে। আর যেটা এইচটাকে বলা হয় এইচএমএন অথবা টিএমএন, এভাবে প্রকাশ করে।
এখন যে যে দুটো জিনিস ইম্পর্টেন্ট, টি ওয়েভস may exist with either m or n but not both zero। মানে টি ওয়েভটা থাকতে পারে এমন ভাবে যেখানে m অথবা n এর যে কোনো একটা জিরো হতে পারবে, কিন্তু দুইটা জিরো হতে পারবে না। মানে হচ্ছে যে টিই 10 পসিবল, টিই 0 নট পসিবল। এটাই বলছে টি ওয়েভস এর যে কোনো একটা জিরো হতে পারে, কিন্তু দুইটা জিরো হতে পারবে না। আবার টি ওয়েভের ক্ষেত্রে নিদার এম নর এন ক্যান বি জিরো, এম অথবা এন কোনোটাই জিরো হবে না। টি এম এর ক্ষেত্রে এম অথবা এন কোনোটাই জিরো হতে পারে, যেমন টি এম 01 এটা সাপোর্ট করবে না। টি এম 10 no it will not be supported। টি এম 00 এটাও সাপোর্ট হবে না, কিন্তু টি এম 11 এটা সাপোর্ট করবে। অর্থাৎ টিএম ওয়েভের ক্ষেত্রে এম আর এন এর কোনোটাই জিরো হতে পারবে না, এটা হচ্ছে শর্ত। এই দুইটা শর্ত খুবই ইম্পর্টেন্ট। রেক্টেঙ্গুলার ওয়েভ গাইডে টি ওয়েভের যে কোনো একটা জিরো হতে পারবে, কিন্তু দুইটা জিরো হতে পারবে না এম আর এন এর মধ্যে। আর টিএম ওয়েভের ক্ষেত্রে এম আর এন এর কোনোটাই জিরো হতে পারবে না। যদি তাই হয় তাহলে ওয়েভটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, মানে ওয়েভটা হারিয়ে যাবে, মিসিং হয়ে যাবে। তো এখানে একটা জিনিস বলছে, টি এর সবচেয়ে ছোট যে অর্ডার সেটা হচ্ছে T10। ওকে, সো এই জিনিসটা আমরা সবাই খেয়াল রাখবো যে এভাবে হবে। ঠিক আছে, আমাদের এটা খেয়াল রাখতে হবে। স্যার টিএমটা মানে টিএমটা 0 হতে পারবে না, এটা হবে 11 আর টিইটা 10 হতে পারবে। আশা করি এটা বোঝা গেছে। তো এই রিলেটেড একটা হচ্ছে কাট অফ ওয়েভলেংথ আছে T10 জন্য, সেটা হচ্ছে টোয়াইস। এটা কিভাবে আসলো আমরা ল্যামডা সিতে দেখি 10। হ্যাঁ, এখানে মানে কি এম এন, এম আর এন এর ভ্যালু, ঠিক আছে, এম আর এন এর ভ্যালু যদি আমরা এম এর জায়গায় 1 বসাই, এন এর জায়গায় 0 বসাই, তখন কি হবে? তখন এই টার্মটা বাদ চলে যাচ্ছে, এখানে বি স্কয়ার থাকতেছে। মানে ওরা যেটা করছে আর কি, এটা 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 কিরকম হয়? সো 2ab স্কয়ার রুট অফ বি স্কয়ার, কারণ এম যদি 1 হয়, এন যদি 0 হয়, এটা যদি 0 হয় এই টার্মটা থাকবে না, এই টার্মটা থাকবে না, শুধুমাত্র এই টার্মটা থাকে। এম যেহেতু 1 তাহলে বি স্কয়ারটা থাকতেছে। সো আলটিমেটলি বি স্কয়ার সমান কি লেখা যায়? টুয়াইস এ বি, বি স্কয়ার আর স্কয়ার রুট, আলটিমেটলি বি থাকতেছে। সো বি বি ক্যান্সেল আউট হয়ে যাবে, তো আলটিমেটলি থাকতেছে টুয়াইস এ। অর্থাৎ এটা হচ্ছে ল্যামডা সি অফ টিই 10। ঠিক আছে, T10 ল্যামডা সি কাট অফ ওয়েভলেংথ। সো এভাবে আমরা যে এম আর এন এর ভ্যালু বসে ক্যালকুলেশন করে ফেলতে পারবো। সাথে যদি এ আর বি এর ভ্যালু আমাদের জানা থাকে তাহলে জিনিসটা আরো সহজ হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে অ্যাটেনুয়েশন ডিউ টু কপার লসেস ইন রেক্টাঙ্গুলার ওয়েভগাইড অফ ফিক্সড। তো এটা হচ্ছে অ্যাটেনুয়েশনের একটা ইয়ে দেখাইছে, তো এটা আমরা একটু স্কিপ করি। হ্যাঁ, এখানে আসি আমরা। এখন দেখো, আচ্ছা এখানে একটা জিনিস মিসিং হচ্ছে, ওয়েট, হ্যাঁ এই জিনিসটা
খেয়াল করি নাই। এখানে এই যে ছবিতে দেখো, এটা হচ্ছে রিলেটিভ কাট অফ ফ্রিকোয়েন্সিস অফ ওয়েভস ইন রেক্টেঙ্গুলার ওয়েভগাইড। রেক্টেঙ্গুলার ওয়েভগাইডের রিলেটিভ কাট অফ ফ্রিকোয়েন্সি গুলো কিরকম, যে এগুলো অ্যাপিয়ার থাকে আর কি। ধরো যে যদি বি বাই এ এটার রেশিও যদি 1 হয় তখন এগুলা পাওয়া যায় আর কি, T100 এই ওয়েভগুলো থাকে। আবার রেশিও যখন হাফ হয় তখন একটু চেঞ্জ হয়ে যেতে পারে, হোয়াট এভার। এখানে বলছে যে এই রেক্টেঙ্গুলার ওয়েভগাইডের জন্য কাট অফ ফ্রিকোয়েন্সির ওরা কিছু ডেফিনেশন দিচ্ছে। The cutoff frequency is that frequency for which the width of the guide is a half wavelength. বলছে যে কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে সেই ফ্রিকোয়েন্সি যেটার জন্য রেক্টেঙ্গুলার ওয়েভগাইডের উইডথটা হাফ অফ ওয়েভলেংথ হয়। হাফ অফ ওয়েভলেংথ দ্যাট মিন্স হচ্ছে যে ল্যামডা বাই 2। হাফ অফ ওয়েভলেংথ মানে হচ্ছে ল্যামডা বাই 2। এটা হচ্ছে তার অর্থ। এখন উইডথ কোনটা? উইডথ হচ্ছে যে এ, যেটা উইডথ হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে এ, এই উইডথটা হচ্ছে ল্যামডা বাই 2। এটা হচ্ছে মানে the cutoff frequency is that frequency for which the width of the guide is a half wavelength। অর্থাৎ যে ফ্রিকোয়েন্সিতে এই উইডথের ভ্যালুটা হচ্ছে হাফ অফ ওয়েভলেংথ সেটা কি কাট অফ ফ্রিকোয়েন্সি বলতেছে, এবং এটা অন্য আদার ডাইমেনশনের উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র এটার উপর ডিপেন্ড করে। এখন এই যে T10 মোড যেটা আমরা দেখেছি, এই T10 মোডটাকে ডোমিনেন্ট মোড বলা হয়। এই মোডটাকে ডোমিনেন্ট মোড হিসেবে অভিহিত করা হয়। T10 mode is known as the dominant mode। ঠিক আছে, T10 mode is known as the dominant mode। সো এগুলো হচ্ছে ভাইবার কোশ্চেন প্লাস এখন এমসিকিউ হয়, এমসিকিউ কোশ্চেন। সো কাট অফ ফ্রিকোয়েন্সিটা কি ফর দ্য রেক্টেঙ্গুলার ওয়েভগাইড এন্ড ডোমিনেন্ট মোড কি ফর রেক্টেঙ্গুলার ওয়েভগাইড, এগুলো ভাইবাতে আসতে পারে। আচ্ছা, 9:45 গেছিল। তারপরে হচ্ছে যে স্যার ফেজার গ্রুপ ভেলোসিটিস, এগুলোর কিছু হাই স্যার ডেফিনেশন আছে। আমি খাওয়া যায় না যা তাহলে আচ্ছা, তো এখানে আমরা কিছু ইকুয়েশন পাই। এই ইকুয়েশনগুলো হচ্ছে জাস্ট এত বিশাল ইকুয়েশন, এগুলো জাস্ট ম্যাথের জন্য, নাথিং এলস। ম্যাথ ছাড়া অন্য কোনো কাজে এগুলো লাগবে না। আচ্ছা, তো এখানে এই যে আরএস যে টার্মটা, এটাকে সারফেস রেজিস্টিভিটি বলে আর কি। যাই হোক, সো আচ্ছা এরপরে ইয়েতে আসি যে এখন এই যে রেক্টেঙ্গুলার ওয়েভগাইডের যে আমরা বলতেছি T10 এর ডোমিনেন্ট মোড, কেন এটা ডোমিনেন্ট মোড? T10টা why it is known as the dominant mode, এই জিনিসটা একটু বুঝতে হবে। যেমন কাট অফ ফ্রিকোয়েন্সি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়ান অফ দ্য ডাইমেনশনস অফ দ্য ক্রস সেকশনস। হ্যাঁ, মানে এখানে যেটা বলছে যে আমি লাস্ট এটা আন্ডারলাইন করে দেই, for a given frequency the dimension may be made small enough so that the T10 wave is the only wave which will propagate। যদি আমরা ডাইমেনশনটাকে অনেক ছোট করি তাহলে কি হবে, শুধুমাত্র T10 ওয়েভটা এটার মধ্যে প্রপাগেট হবে। মানে ডাইমেনশন আমরা এমন ভাবে চেঞ্জ করলাম, মানে যেতে করে অন্য কোনো ডাইমেনশন উপর এটা ডিপেন্ড করে না, ইন্ডিপেন্ডেন্ট থাকে, সেক্ষেত্রে এটা T10 ওয়েভটা প্রপাগেট করবে। And there is no difficulty with high order waves that end effects or discontinuities may cause to be existed। মানে T10 ওয়েভটা আমরা যদি ডাইমেনশন খুব ছোট করে ফেলি তার মধ্যে প্রভাব করতে পারে। এখন আরেকটা জিনিস হচ্ছে পোলারাইজেশন। পোলারাইজেশন কি? পোলারাইজেশন হচ্ছে যে
মলিকুলের যে ওরিয়েন্টেশন আছে ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে যায় প্রেসার পড়লে। The polarization of the field is definitely fixed. পোলারাইজেশনটা অবশ্যই ফিক্সড। ইলেকট্রিক ফিল্ড পাসিং ফ্রম টপ টু বটম অফ দ্য গাইড, ইলেকট্রিক ফিল্ড কি করে টপ থেকে বটমের দিকে যায়, টপ টু বটম অফ দ্য গাইড। দিস ফিক্সড পোলারাইজেশন মে বি রিকোয়ার্ড ফর সার্টেন অ্যাপ্লিকেশনস। এই যে ফিক্সড পোলারাইজেশনটা কিছু কিছু অ্যাপ্লিকেশন দরকার হয়, অর্থাৎ T10 ওয়েভে পোলারাইজেশন ফিক্স থাকে। 3 নম্বর হচ্ছে for a given frequency the attenuation due to copper losses is not excessive compared with other waves, অর্থাৎ এখানে যে লস হয় কপার লস হয়, কপার লসটা কম থাকে। সো তিনটা জিনিস, একটা হচ্ছে যে ডাইমেনশন যদি আমরা ছোট করে ফেলি তাহলে T10 ওয়েভটা প্রোপাগেট করতে পারে, একটা হচ্ছে পোলারাইজেশনটা ফিক্স থাকে, একটা হচ্ছে কপার লস কম হয়। এটা হচ্ছে তিনটা কারণ যেই কারণে T10 ওয়েভটাকে আমরা ডোমিনেন্ট মোড বলতেছি। সো আমি যদি জিজ্ঞেস করি হোয়াট আর দ্য রিজন অফ দ্য considering the T10 wave as a dominant mode, তাহলে আমাদেরকে এটা বলতে হবে। ঠিক আছে, ডোমিনেন্ট মোড, এটা ডোমিনেন্ট মোড বলার কারণই হচ্ছে যে আমরা দেখছি যে সে কি করে। ঠিক আছে, সো তিনটা পয়েন্ট আশা করি মনে রাখতে হবে। একটা হচ্ছে যে T10 ওয়েভটা যদি আমরা ডাইমেনশনটা খুবই ছোট করি, যে মানে সেটা অন্য কোনো মানে কাট অফ শুধুমাত্র একটা ফ্রিকোয়েন্সি এটার মধ্যে যাবে, সেটা হচ্ছে T10 ওয়েভ। একটা হচ্ছে পোলারাইজেশনটা ফিক্স থাকে, একটা হচ্ছে কপার লস কম হয়। এগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য। ঠিক আছে, তো এখানে কিছু ইকুয়েশন আছে, ইকুয়েশন আমরা আগে পরীক্ষা দিতাম, যে ZT VP VG ল্যামডা CFC, এগুলা ইকুয়েশন গুলো আসতো আর কি পরীক্ষায়। আচ্ছা, তারপরে দেখো একটা ইয়াস এখানে দেখাচ্ছে যে এটা বলে যে যায় ফিল্ড লাইন গুলো একটা রেক্টাঙ্গুলার ওয়েভগাইডের মধ্য দিয়ে কিভাবে প্রপাগেট করতেছে ওটা দেখাচ্ছে এখানে। কারেন্ট ফ্লো ইন ওয়ালস অফ রেক্টাঙ্গুলার গাইড T10 মোডে যে কারেন্টটা ফ্লো করে, কারেন্টের ফ্লো কিভাবে হয়, এটা হচ্ছে ছবি আর কি, ছবি এঁকে দেখাচ্ছে এখানে। একটা ইয়েতে এটা যাচ্ছে এদিকে, অ্যারোটা খেয়াল করো, এটা নামতেছে, এইভাবে বারবার হতে থাকে। আচ্ছা, তো এটা ছিল আমাদের চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 এখানে শেষ, আর কিছু নাই চ্যাপ্টার 8-এ। তো আমরা চলে যাবো চ্যাপ্টার 10-এ। রেক্টাঙ্গুলার ওয়েভগাইড এখানে শেষ। চ্যাপ্টার 10ও ছোট, এটা খুব একটা বড় না। তো চ্যাপ্টার 10-এ আমরা দেখবো যে রেজোন্যান্ট ক্যাভিটিস। রেজোন্যান্ট ক্যাভিটিস কি? তো রেজোন্যান্ট ক্যাভিটিস এর এখানে কিছু ডেফিনেশন আছে, এটা আমি আন্ডারলাইন করে দিই, তোমার একটু খেয়াল রাখতে হবে। The resonant transmission line is a cavity resonator. আচ্ছা, ডেফিনেশনটা আমি আন্ডারলাইন করে দেই। This is a section of coaxial transmission line shorted at both ends. মানে এটা হচ্ছে একটা কোয়াক্সিয়াল ট্রান্সমিশন লাইনের সেকশন যেটা আমরা দুই প্রান্তে শর্ট করে দিতে পারি। This is a section of coaxial transmission line shorted at both ends. দুই পাশে শর্ট করা এটা কোয়াক্সিয়াল ট্রান্সমিশন লাইন। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাভিটি রেজোনেটর। এটা কি আমরা ক্যাভিটি রেজোনেটর বলছি। সো ক্যাভিটি রেজোনেটর ডেফিনিশন হচ্ছে এটা একটা কোয়াক্সিয়াল ট্রান্সমিশন লাইন যেটার
আমরা দুই প্রান্তে শর্ট করে দিতে পারি। ঠিক আছে, তোমরা ওই যে শীট থেকে একটু ইয়ে করে রাখতে হবে, আলাদা করে রাখতে হবে, যেহেতু শীটের মধ্যে আমি দাগাই দেই নাই। এটা নিজ দায়িত্বে একটু ঠিক করে নিতে হবে যে ডেফিনেশনটা কি। ঠিক আছে, ডেফিনেশনটা ঠিক করে দিতে হবে। এখন এরপর দেখো, আচ্ছা এখানে আরেকটা ডেফিনেশন, দ্য স্ট্যান্ডিং ওয়েভ অফ voltage has a zero at each end and a maximum at the center. এখন যে এখানে দুই ধরনের ওয়েভ আছে, একটা হচ্ছে ভোল্টেজের ওয়েভ, একটা হচ্ছে কারেন্ট ওয়েভ। এখন ভোল্টেজের যে ওয়েভটা আছে ওইটা সেন্টারে হচ্ছে জিরো, হ্যাজ এ জিরো, আচ্ছা জিরো এট ইচ এন্ড, সেন্টারে হচ্ছে ম্যাক্সিমাম আর দুই প্রান্তে হচ্ছে জিরো, এটা হচ্ছে ভোল্টেজের স্ট্যান্ডিং ওয়েভ। আর কারেন্টের যেটা, দ্য স্ট্যান্ডিং ওয়েভ অফ কারেন্ট ইজ 90 ডিগ্রি আউট অফ টাইম ফেজ উইথ দ্য ভোল্টেজ ওয়েভ। এটা হচ্ছে ভোল্টেজের সাথে 90 ডিগ্রি আউট অফ ফেজে থাকে। হ্যাজ ম্যাক্সিমা এট দ্য টু এন্ডস, দুই প্রান্তে ম্যাক্সিমা থাকে। জিরো এট দ্য সেন্টার, সেন্টারে থাকে জিরো। ঠিক আছে, দুই প্রান্তে ম্যাক্সিমা থাকে আর সেন্টারে থাকে জিরো। দুই প্রান্তে ম্যাক্সিমা থাকে, সেন্টারে থাকে জিরো। এখন এটা হচ্ছে কন্ডিশন, দিস ওয়েভস মে এক্সিস্ট ইনসাইড দিস কমপ্লিট। ওকে, আচ্ছা এরপরে আমরা এটা হচ্ছে মোটামুটি ডেফিনেশন রিলেটেড একটা ছবি আছে, আমরা ছবিটা দেখব, পরের পেজে ছবিটা আছে। সো এইটার আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি। ওকে, আচ্ছা তারপরে এটা হচ্ছে ছবি। এটা কিসের ছবি? এটা হচ্ছে রেজোন্যান্ট কোয়াক্সিয়াল সিস্টেম অ্যান্ড স্ট্যান্ডিং ওয়েভস অফ ভোল্টেজ এন্ড কারেন্ট। মানে এটা হচ্ছে মূলত আমাদের যে রেজোন্যান্ট ক্যাভিটি, আর এটা হচ্ছে রিলেটেড ভোল্টেজ আর কারেন্টের স্ট্যান্ডিং ওয়েভ। আমরা যদি খেয়াল করি, এটা হচ্ছে ভোল্টেজের, এটা ভোল্টেজ, এটা হচ্ছে ভোল্টেজের, আর এটা হচ্ছে কারেন্টের। এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে ভোল্টেজ। ঠিক আছে, এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে কারেন্ট। সো কারেন্ট এটা কি হচ্ছে, সেন্টারে জিরো থাকে, দুই পাশে ম্যাক্সিমাম মিনিমাম থাকে। ভোল্টেজ এটা কি হয়, সেন্টারে ম্যাক্সিমাম থাকে আর দুই পাশে মিনিমাম থাকে, মানে জিরো থাকে। এখানে একটা জিনিস ইউজ করা, একটা হচ্ছে লুপ ইউজ করা হয় আর একটা হচ্ছে প্রোব ইউজ করা হয়। তো এখানে যেটা বলছে, such the to excite the waves by some source, কোনো সোর্স দিয়ে ওয়েভটাকে এক্সাইট করার জন্য আমাদের একটা লুপ দরকার হয়। এই লুপ দিয়ে আমরা কি করি, লুপ দিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে এক্সাইট করি। যেহেতু কারেন্ট ম্যাক্সিমা, সাইডে ম্যাক্সিমা, এই কারণে আমরা এই লুপ দিয়ে এক্সাইট করি। আর যে ইলেকট্রিক ফিল্ডটাকে এক্সাইট করার জন্য আমরা বি ইউজ করি, এটা হচ্ছে প্রোব বি। প্রোব বি ইন্ট্রোডিউসড এট দ্য ম্যাক্সিমাম অফ ইলেকট্রিক ফিল্ড, ম্যাক্সিমাম অফ ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, সো একটা হচ্ছে ভোল্টেজের, একটা হচ্ছে কারেন্টের। তো এখানে এটা হচ্ছে রেজোন্যান্ট কোয়াক্সিয়াল সিস্টেম অ্যান্ড স্ট্যান্ডিং ওয়েভস অফ ভোল্টেজ এন্ড কারেন্ট। ঠিক আছে, এটারও আমি একটা ছবি নিয়ে রাখি। ওকে, তারপর এখানে আর আছে কোনটা, আচ্ছা এটা হচ্ছে
TE101 T101 এর T101 মোডে এটা হচ্ছে সাইড ভিউ। এটা যদি একটা ক্যাভিটি রেজোনেটর হয়, হ্যাঁ ওই যে আগের মতো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এখানে যে জেড এর দিকে যেটা গেছে এটাকে ডি দ্বারা রিপ্রেজেন্ট করতেছে লেংথ যেটা। এটা যদি আমরা উপর থেকে দেখি, টপে উপর থেকে দেখলে আমরা এরকম দেখবো, আর যদি আমরা সাইড থেকে দেখি, সাইড থেকে দেখলে এরকম দেখবো। ঠিক আছে, টপে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, সাইডে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, সো আমরা এইভাবে দেখবো আর কি। এটা হচ্ছে যদি আমরা টিই এটা দেখি তাহলে আমরা এভাবে দেখবো সাইড ভিউটা। এটা ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ওকে, সো এইভাবে আমরা T101 ওয়েভ মোডে রেক্টেঙ্গুলার ওয়েভটা দেখতে পারি। আচ্ছা, তো এরপরে আমরা চলে আসতেছি এনার্জি স্টোরেজ, লসেস এন্ড কিউ অফ এ সিম্পল রেজোনেটর। এটা হচ্ছে জাস্ট ইকুয়েশন, ম্যাথ করার জন্য ইকুয়েশনটা লাগবে। আমরা একটু পরে তো ম্যাথ দেখাবো, ম্যাথে আমরা ইকুয়েশনগুলো দেখবো যে এনার্জি স্টোরেজে কি লাগে। স্টোরেজের ইকুয়েশন হচ্ছে এইটা। এটা হচ্ছে ভাই কিভাবে প্রমাণ করে, প্রমাণ আমি স্কিপ করছি। এপসাইলন এবিডি ডিভাইডেড বাই 8 ইনটু ই নট স্কয়ার, এই এটা চলে আসে। ইউ এর জন্য হচ্ছে এটা এনার্জি স্টোরেজের ইকুয়েশন। তারপরে হচ্ছে এটা ডাব্লিউএল। আমরা এখানে বলছি কি এনার্জি স্টোরেজ লসেস, পাওয়ার লসেস। সো ডাব্লিউ হচ্ছে লস, কতটুকু লস, লসের একটা ইকুয়েশন আছে। ইকুয়েশনে জাস্ট ওই ভ্যালুগুলো বসাইলেই আমরা আউটপুট পেয়ে যাব কত ওয়াট হচ্ছে। আর এনার্জি স্টোরেজ হচ্ছে জুল, এটা জুলে আসবে। তারপর হচ্ছে কিউ, কিউ হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটি ফ্যাক্টর ফর্মুলা হচ্ছে আবার এইটা। তো আমরা ওই যে ইউ ডাব্লিউএল তো বের করছি, ওগুলো এখানে বসাই দিলে হয়ে যাবে। আর কিউ এর জন্য আরেকটা ফর্মুলা আছে। হ্যাঁ মানে এটা ওই ভ্যালুগুলো বসানোর পরে এটা আসে, যদি আমি ডিরেক্ট বসাই ভ্যালুগুলা। আর কিউব যদি হয়, কিউবের ক্ষেত্রে হচ্ছে এই ফর্মুলা 0.742 ইটা বাই আর এস, এটা হচ্ছে কিউবের ফর্মুলা। ঠিক আছে, এটা ওই যে যদি এয়ার ডাইলেকট্রিক হয় এটা সেটা শিখছে, এটা ভ্যালু হচ্ছে 377 ওহম। সেক্ষেত্রে সারফেস রেজিস্টিভিটি হচ্ছে 0.0261 ওহম। হ্যাঁ যদি এয়ার ডাইলেকট্রিক হয় তখন কি কিউ এর ভ্যালু আসে 10,730। কিউতে কিন্তু কোনো ইউনিট নাই, কোয়ালিটি ফ্যাক্টর বা কিউ এটা কোনো ইউনিট নেই। এরপর এটা আছে শান্ট কন্ডাক্টেন্স, এটাকে কন্ডাক্টেন্স বলে, কন্ডাক্টেন্স জি দিয়ে প্রকাশ করে। এটারও ফর্মুলা আছে, এই বিশাল ফর্মুলায় আমরা রেসপেক্টিভ ভ্যালুগুলো বসাই দিলেই আমরা আউটপুটটা পেয়ে যাব। হ্যাঁ, তো এই ছিল আমাদের দুইটা চ্যাপ্টার। এই রিলেটেড ম্যাথ আছে, অর্থাৎ আমরা 8 আর 10 কিন্তু শেষ করলাম আজকে। এই আধা ঘন্টা আমরা দুইটা চ্যাপ্টার শেষ করেছি, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 10। এখন এই দুইটা চ্যাপ্টার প্লাস হচ্ছে গত চ্যাপ্টার যেটা ছিল 7, এই 3 চ্যাপ্টারের ম্যাথ গুলো আমি আলাদা করেছি, ম্যাথ গুলো আছে, আমরা একটা ম্যাথ গুলো চেক করব। তাহলে আজকে ওয়েব গাইডের পার্টটা শেষ হয়ে যাবে, আমরা নেক্সট ক্লাস থেকে অ্যান্টেনা শুরু করতে পারবো। যেমন আজকের ম্যাথগুলো আগে দেখাই আগে। আচ্ছা, আমি গতদিন ম্যাথ দেখাইছিলাম না? গতদিন বলছিলাম এগুলা। আচ্ছা না স্যার বলেন না স্যার। আচ্ছা বলেন, ঠিক আছে বলবো। 3 নাম্বার, এই যে ম্যাথের যে শীটটা আছে, ম্যাথের শীটের 3 নাম্বার হচ্ছে, আচ্ছা ম্যাথের শীটটা আমি প্রথমে একটু এক্সপ্লেন করি। এই ম্যাথের শীটের 1 আর 2 হচ্ছে চ্যাপ্টার 7। ম্যাথের শীটের চ্যাপ্টার 7 থেকে হচ্ছে 1 আর 2, তারপর 8 থেকে হচ্ছে
3 আর 4, তারপর 10 থেকে হচ্ছে 5। এই হচ্ছে মোটামুটি আমাদের 5টা ম্যাথ, এই 3 চ্যাপ্টার থেকেই 5টা ম্যাথ কভার করে। ঠিক আছে, 3 চ্যাপ্টার থেকে আমরা 5টা ম্যাথ পাচ্ছি। এখন এরপরে আরো 3টা ম্যাথ আছে, ওগুলো হচ্ছে অ্যান্টেনা রিলেটেড, ওটা হচ্ছে চ্যাপ্টার 12তে যেতে হবে। তো চ্যাপ্টার 12 যেহেতু আমরা এখনো দেখি নাই, আমরা ওই ম্যাথগুলো আজকে দেখবো না। মনে হতে 5টা ম্যাথ তো অনেক বিশাল না, কিন্তু কিছু একটা টেকনিক আছে, ওই টেকনিক ফলো করলে ওই ম্যাথগুলো ইজিলি করে ফেলা যায়, জাস্ট বেসড অন দ্য টেকনিক। টেকনিকটা কিরকম? কনসিডার দ্যাট, আচ্ছা আমি এক থেকে শুরু করি। Consider that a TM10 wave is guided by ideal parallel plate conductor. এটা TM10 wave যাচ্ছে ideal parallel plate conductor মধ্য দিয়ে। The conduction have a dielectric materials of epsilon 2 in between. অর্থাৎ ভেতরে যে ম্যাটেরিয়ালটা দিয়েছে ওই ম্যাটেরিয়ালের রিলেটিভ পারমিটিভিটি হচ্ছে 2। Vertical spacing of the waveguide is 4 cm. ওয়েভগাইডের যে ভার্টিক্যাল স্পেসিং আছে ওটা 4 সেন্টিমিটার, আর উইডথ হচ্ছে 6 সেন্টিমিটার, মানে বি হচ্ছে 6 সেন্টিমিটার, এ হচ্ছে 4 সেন্টিমিটার। ক্যালকুলেট দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি, প্রপাগেশন কনস্ট্যান্ট, এগুলো বের করতে হবে, যেখানে অপারেটিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 7 গিগাহার্টজ। সো আমরা শুরু করি। তো প্রথমে দেখতে হবে যে এফ কি দেওয়া আছে, এফ দেওয়া আছে, এ দেওয়া আছে, বি আর এপসিলন দেওয়া আছে। সো আমরা কাট অফ ফ্রিকোয়েন্সিতে চলে যাই। কাট অফ ফ্রিকোয়েন্সি ফর্মুলা হচ্ছে এইটা। তো এখানে আবার 1/√of মিউ এপসাইলন, এটার পরিবর্তে আমরা দেখতে পারি c/√of এপসাইলন আর। সো এটা এখানে বসানোর পরে আমরা আলটিমেটলি পাই 2.65 গিগাহার্টজ, হুইচ ইজ লোয়ার দ্যান দ্য 7 গিগাহার্টজ। অর্থাৎ যে কাট অফ ফ্রিকোয়েন্সি আছে ওটা থেকে ছোট। তাহলে প্রপাগেশন কনস্ট্যান্টের ফর্মুলা আমরা কোনটা অ্যাপ্লাই করব? আমরা এইটাই অ্যাপ্লাই করব। এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এখানে হচ্ছে আবার ওমেগা বাই ভি, এটা পরিবর্তে আমরা 2πf, ওমেগার পরিবর্তে 2πf লেখা যায়। ভি তো ভেলোসিটি, যেটা একটু আগে বের করেছি, ভেলোসিটি ভি, এই যে এখান থেকে আসবে ভেলোসিটি। সো আসে 2.075। এখন কি এর ভ্যালুটা এখানে বসাই দিলে আলটিমেটলি আসছে জে অফ 1.92। এরপরে আদার ফর্মুলাগুলা তোমরা 1/1 বসাবা আর কি, ফর্মুলা থাকে, আমি দিয়ে দিই ফর্মুলা, পরীক্ষাতে দিয়ে দিই। তো ফর্মুলাগুলো বসাই দিলেই মূলত আমরা আলটিমেটলি ইকুয়েশন পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইকুয়েশন। সিমিলারলি পরেরটাতে বলছে, পরের ম্যাথে সেম, ওইটা ছিল টিএম এর জন্য, এটা ছিল TM10, পরেরটা হচ্ছে T10। ঠিক আছে, একই জিনিস, একই ফর্মুলা, পরিবর্তনটা হচ্ছে জেড এ, ওইটা গুণ ছিল, এটা ভাগ, আর বাকি সব সেম। ঠিক আছে, বাকি ফেজ ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটি, এগুলা মোটামুটি সেম জিনিস, সেম। শুধুমাত্র জেড এ দেখো, ওয়েভ ইম্পিডেন্স টিএম এ হচ্ছে মাল্টিপ্লাই, আর টি তে হচ্ছে ডিভিশন, ভাগ। ঠিক আছে, আর বাকি সব জিনিস সেম। 3 নম্বর ম্যাথে আসো। 3 নম্বর ম্যাথটা হচ্ছে যে এর জন্য, চ্যাপ্টার 8 এর জন্য, রেক্টিকুলার ওয়েভগাইডের জন্য। Consider that T10 wave is guided by a rectangular waveguide. The width, height এগুলো দিয়ে দিচ্ছে, এই ফর্মুলা বের করতে হবে। আর হচ্ছে অপারেটিং ফ্রিকোয়েন্সি দিচ্ছে 8.5 গিগাহার্টজ, এবং অপারেটিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 8.5 গিগাহার্টজ। এম, এন, এ, বি, এফ এগুলো ভ্যালু আছে। তো আমরা দেখি এখানে ওয়েভ লেংথ আমরা বের করলাম λc/f। কাট অফ ফ্রিকোয়েন্সি যে আমি যে ফর্মুলাটা দেখাইছি ওই ফর্মুলা থেকে বের করছে। তারপর গাইডেড ওয়েভলেন্থ, এটা একটা ফর্মুলা আছে। ফেজ ভেলোসিটি আগের মতোই, গ্রুপ ভেলোসিটি, এটাতে রেক্টেঙ্গুলারের ফর্মুলাটা চেঞ্জ হয়েছে। সো আলটিমেটলি এটা আসে আর কি, বিভিন্ন ভ্যালু ফর্মুলাতে বসালে বিভিন্ন ভ্যালু চলে আসবে। তো এরপরে দেখো, আচ্ছা একটা জিনিস আমি যেটা বলছিলাম,
যে T10 এটা কি প্রথম তোমাকে দেখতে হবে রেক্টেঙ্গুলার ওয়েভগাইডে কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড। T10 কি ভ্যালিড? অবশ্যই এটা ভ্যালিড, কারণ টি এর সাথে এম আর এন এর যে কোনো একটা ভ্যালু 0 হতে পারবে, সো এটা ভ্যালিড। কিন্তু যদি আমি T00 দিতাম সেক্ষেত্রে তোমাদেরকে লিখতে হতো দিস ওয়েভ ডাজ নট পসিবল, this wave will not propagate through the rectangular waveguide, it will be disappear। ঠিক আছে, যদি আমি ওইরকম কোনো নিষিদ্ধ কোনো ওয়েভ দিয়ে দিতাম। সিমিলারলি পরেরটা টিএম দিয়ে করছে, দেখতে হবে টিএম সাপোর্ট করে কি করে না করে। ওই TM11 করে, যদি আমি 10 দিতাম তাহলে TM10 সাপোর্ট করতো না, যেহেতু TM11 সো ইট উইল সাপোর্ট ইট। ঠিক আছে, সো এখানে বিভিন্ন ভ্যালু আছে, ভ্যালুগুলো বসাই দিছে, ভ্যালু বসাই দিলে এটা চলে আসতেছে। হ্যাঁ, এই জাস্ট ফর্মুলাতে ভ্যালু বসাই দিলে হয়ে যাবে। আর 5 নম্বর যেটা, 5 নম্বরটা ছিল তোমার ক্যাভিটি রেজোনেটরের। এটাও কিন্তু ফর্মুলার খেলা, সব ভ্যালু দিয়ে দিচ্ছে, উইডথ হাইট লেংথ এগুলো দিয়ে দিচ্ছে, তারপরে বলছে যে এটা ইয়ে বের করো, এনার্জি স্টোরেজ মানে ইউ, পাওয়ার লস মানে WL, আর হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর ফর এন এয়ার ডাইলেকট্রিক এট দ্য অপারেটিং ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড গ্যাস 7 গিগাহার্টজে এগুলো বের করো, যেখানে সারফেস রেজিস্টিভিটি হচ্ছে 0.0244 আর হচ্ছে ম্যাক্সিমাম ডাইরেক্ট্রিক ফিল্ড হচ্ছে 11 ভোল্ট পার সেন্টিমিটার। সো অ্যাজ ইউজুয়াল তুমি তো আগে দেখে নিবা কি কি দেওয়া আছে, তার রেসপেক্টে তুমি ফর্মুলা জানো, ফর্মুলা এগুলো বসাই দিবা, বসাই দিলে আলটিমেটলি চলে আসবে। যেমন এনার্জি স্টোরেজের এটা আসছে জুলে, আর পাওয়ার লসের হচ্ছে এটা ল্যামডা WL। ঠিক আছে, সো এগুলো আসছে ভ্যালু, কোয়ালিটি ফ্যাক্টর এজ ইউজুয়াল বসাইছে আর এগুলো চলে আসছে আর কি রেজাল্ট। তো এই হচ্ছে মোটামুটি ইয়ে। তো এই ফাইনালের অঙ্কগুলো মোটামুটি সহজ, এটা অত চিন্তা করতে হয় না, তোমাকে জাস্ট আইডেন্টিফাই করতে হবে যে তোমার এই ওয়েভটা ঠিক আছে কিনা। যদি ওয়েভ ঠিক থাকে দেন তুমি কোন কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা, এই জিনিসটা তোমাকে ঠিক মাথায় রাখতে হবে আর কি। আর ফর্মুলা তো থাকি, তো আমি ফাইনালে যেটা করতাম, ফাইনালে সবসময় আমি ফর্মুলাগুলো দিয়ে দিতাম, মিডে দিতাম না কিন্তু ফাইনালে দিয়ে দিতাম, যেহেতু ফর্মুলাগুলো একটু কমপ্লিকেটেড, সো আমি চেষ্টা করতাম যাতে সবগুলা ফর্মুলা সবাই পেয়ে যায়। তো মোটামুটি এই ছিল আমাদের এই ইয়ে আর কি, ওয়েভগাইডের যে পার্ট, ওয়েভগাইডের পার্ট হচ্ছে এখানে শেষ। আমরা আগের দিন পড়েছিলাম চ্যাপ্টার 7, আজকে পড়লাম চ্যাপ্টার 8 আর 10। তো আমাদের ওয়েভগাইডের থেকে 3টা চ্যাপ্টারই আছে, ওয়েভগাইড থেকে 3টা চ্যাপ্টার, চ্যাপ্টার 7, 8 আর হচ্ছে 10, এই 3টা চ্যাপ্টার হচ্ছে 3টা ওয়েভগাইড কভার করতেছে। আর ম্যাথ হচ্ছে 1 to 5। স্যার এই 5টা ম্যাথে কি আমাদের দেখতে হবে? হ্যাঁ 5টা ম্যাথই, 3টা ওয়েভগাইডের জন্য 5টা ম্যাথ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ওয়েভগাইডের জন্য 5টা ম্যাথ। আর অ্যান্টেনার পার্ট শুরু হলে, অ্যান্টেনার পার্ট আমি নেক্সট দিন শুরু করবো ইনশাআল্লাহ, ওইখানে আরো ম্যাথ আছে আর কি। তো আমি এটা ক্লিয়ার করে দেই। সো এই ছিল আমাদের